তেজগাঁ থেকে সংবাদ সন্ধানে আপনাদের সামনে আছি আমি ফারহানা লোপা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। ডিজিটাল আইনে তদন্ত শেষের আগে সাংবাদিক গ্রেপ্তার নয়, অপব্যবহার স্বীকার করলেন আইনমন্ত্রী। ডিজিটাল আইনে তদন্ত শেষের আগে সাংবাদিক গ্রেপ্তার নয়, অপব্যবহার স্বীকার করলেন আইনমন্ত্রী। শিক্ষা প্রকল্পে 182 কোটি টাকার অডিট আপত্তি, সফটওয়্যার সহ কেনাকাটায় অনিয়মের প্রমাণ, তদন্তে মন্ত্রণালয়। সরকারের স্থাপনা বাদ রেখে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান নিয়ে প্রশ্ন, আদালত অবমাননা শামিল বলছেন আইনজীবী। ঝালকাঠির বিষখালী নদী থেকে আরও 2 মরদেহ উদ্ধার, শেষ হয়েছে ডিএনএ নমুনা সংগ্রহ কার্যক্রম। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের কথা স্বীকার করে তা বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের সভায় তিনি আরও জানান, এই আইনের মামলায় তদন্ত শেষের আগে সাংবাদিকদের গ্রেপ্তার করা হবে না। এ সময় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন পুনর্বিবেচনার সুযোগ নেই জানিয়ে আইনমন্ত্রী বলেন, কারাগারে ফিরে নতুন আবেদন করতে পারবেন তিনি। বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় স্বাধীন সাংবাদিকতার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন বাধানোর উল্লেখ করে মন্ত্রী বলেন, আইনের অপপ্রয়োগ বন্ধ করা হয়েছে। আমি স্বীকার করি যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করার পরে এটার অপব্যবহার এবং দুর্ব্যবহার হয়েছে, যেটাকে আইনে এনকোয়ারি প্রসেস বলে। যতক্ষণ এই জিনিসটা হবে ততক্ষণ পর্যন্ত যেন কোনো সাংবাদিককে আপনার গ্রেফতার না করা হয়, সেটা সম্বন্ধেও কিন্তু আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ হয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবির প্রসঙ্গে তিনি বলেন, নিষ্পত্তি হওয়া আবেদন নতুন করে বিবেচনার সুযোগ নেই। এখন উনি যদি বলেন যে আমি এই আপনারা যে আমাকে শর্তযুক্ত করেছেন, ছেড়ে দিয়েছেন, এটা আমি মানি না, আমাকে জেলে নিয়ে যান, আমি আবার দরখাস্ত করব, তখন উনি দরখাস্ত করতে পারেন। এদিকে নির্বাচন কমিশন গঠনে আইন করা উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী। তবে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবেন সেভাবে কমিশন গঠন করা হবে। এটা তো বাই কনসেনসাস হয়েছে, এটা যেহেতু বাই কনসেনসাস হয়েছে, এটা আইন না হলেও, এবং এটা অ্যাক্টেড আপন হয়েছে, এটা অ্যাক্টেড আপন হওয়ার পরে এটার উপরে 2টো নির্বাচন হয়েছে। এই যদিও এইটা আইন না, তবু ইট হ্যাজ গট দ্য ফোর্স অফ ল। অনুষ্ঠানে অপরাধ বিষয়ক অনুসন্ধান ও মাদক চোরাচালান নিয়ে প্রতিবেদনের জন্য 6 সাংবাদিককে ক্র্যাবের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়া হয়। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষার মান বাড়ানোর সেসিপ প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অডিট আপত্তি উঠেছে 182 কোটি টাকার। সফটওয়্যার সহ বেশ কিছু কেনাকাটায় দুর্নীতির প্রমাণও মিলেছে। এসব অভিযোগ তদন্ত করছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিকের শিক্ষার মান বাড়াতে 2014 সালে সেকেন্ডারি এডুকেশন ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিপ প্রকল্প নেওয়া হয়। প্রকল্পে বরাদ্দ দেয়া হয় 3,826 কোটি টাকা। এর মধ্যে খরচ হয়েছে 3,200 কোটি টাকা। এ প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে উঠে এসেছে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান থেকে সফটওয়্যার কিনে সরকারের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রকল্পের কর্মকর্তা অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক ও শামসুন নাহারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশও করা হয়। তবে কর্তৃপক্ষের দাবি, কোনো অনিয়ম হয়নি। মন্ত্রণালয় থেকে একটা চিঠি এসেছে বা কারণ দর্শানো, হ্যাঁ সেটা আমি পেয়েছি এবং প্রোগ্রাম পরিচালক মহোদয় পেয়েছি এবং আমরা যথারীতি জবাব দিয়েছি। গত অর্থ বছরে এই প্রকল্পে 182 কোটি 67 লাখ টাকার অডিট আপত্তি দেয়া হয়। এর আগের বছরগুলোতেও অডিট আপত্তি ছিল। শিক্ষা মন্ত্রণালয় বলছে, অনিয়মের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। আমরা সেই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত সাধারণত ছাড়ি না, এবং এটা একেবারে অ্যাক্রস দ্য বোর্ড সব প্রকল্প নিয়েই কিন্তু আমরা তাই করি। কোথাও কোনো অভিযোগ আসলে সেটাকে আমরা একেবারেই ছেড়ে দিই না। অভিযোগ আসলে সেটা একদম খুব ভালো করে খতিয়ে দেখা হয়। গবেষকরা বলছেন,
প্রকল্পের মূল কাজের চেয়ে কেনাকাটার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়, যে কারণে হয় দুর্নীতি। তাদের কোনো ইন্টারেস্টের জায়গা থাকতে পারে, যেমন বিদেশ ভ্রমণ, কেনাকাটা, এগুলো তাদের আগ্রহ বেশি, মনোযোগ বেশি, রাদার দেন প্রশিক্ষণ কিংবা অন্যান্য জায়গা, যে লার্নারদেরকে সরাসরি উপকৃত করবে এমন জিনিসে ফোকাস করা উচিত। এর আগেও সেসিপ প্রকল্পে প্রশিক্ষণের সম্মানী প্রশিক্ষণের নামে দেশ বিদেশে অপ্রয়োজনীয় ভ্রমণের অভিযোগ পাওয়া যায়। শিক্ষার মান উন্নয়নের বেশ কয়েকটি প্রকল্পের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রকল্পের সর্বোচ্চ সুফল পেতে হলে এর স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি, সেই সঙ্গে থাকতে হবে কঠোর নজরদারি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার জবাব দিতে দুদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির মহাপরিচালক জানালেন, করোনার কারণে দুদকের অভিযোগের উত্তর দিতে পারেননি। তবে ফেব্রুয়ারির মধ্যে 184টি চিঠির জবাব দেওয়ার ঘোষণা দেন তিনি। প্রতিদিন দুদকের 106 হটলাইনে আসে শত শত অভিযোগ, কিন্তু সব অভিযোগ নিয়ে কাজ করার আইনি ক্ষমতা নেই সংস্থাটির। নিজেদের এখতিয়ারভুক্ত নয়, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানিয়ে দেয় দুদক। এবছর এরকম হাজারো অভিযোগ বা সুপারিশ করেছে দুদক, কিন্তু এসব অভিযোগ বা সুপারিশের ভিত্তিতে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি কোনো সরকারি প্রতিষ্ঠান। দুদকের সুপারিশ বা অভিযোগ পাওয়া সংস্থাগুলোর মধ্যে শীর্ষ অবস্থায় ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। করোনার কারণে 184টি চিঠির অল্প কয়েকটির জবাব দুদককে দিয়েছে বলে দাবি করছে অধিদপ্তর। বুধবার সকালে দুদকের সামনে 2 ঘন্টা শুনানি শেষে মাউশির প্রধান গণমাধ্যমকে বলেন, তদন্ত করে বাকি অভিযোগগুলো নতুন বছরের ফেব্রুয়ারির মধ্যে দুদককে জানানো হবে। স্যার বললেন যে এটা 50-50 এরকম বিষয়, এবং যেগুলো এখনো সমাধান হয়নি সেগুলো স্যার আমাদেরকে সময় দিয়েছেন ফেব্রুয়ারি মাসের মধ্যে, যেন আমরা এগুলো তদন্ত করে সমাধান করে স্যারের কাছে রিপোর্ট করি। দুদক বলছে, মাউশির বিভাগীয় তদন্তে কোনো দুর্নীতি বেরিয়ে এলে তা আমলে নিয়ে অনুসন্ধান করা হবে। অধিকাংশই থাকে যে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার মতো, তো সেগুলো আমরা মাউশিতে পাঠাই। আবার কিছু আছে যে আমাদের ইনকোয়ারির পার্ট হিসাবে পাঠানো হয়, যে মাউশি কি মনে করে এই বিষয়ে, একটা অভিযোগ পাওয়া গেল, সেটা মাউশির ওপিনিয়নটা কি, এরকমও কিছু চাওয়া থাকে আমাদের। ওগুলো পেলে তারপরে হয়তো আমরা কাজ শুরু করি। দুদক বলছে, শুধু মাউশি নয়, দুদকের চিঠি পাওয়া সব সংস্থার প্রধানকে পর্যায়ক্রমে তলব করা হবে। সমস্যা নিরসনে বেঁধে দেওয়া হবে সময়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝালকাঠির বিষখালী নদী থেকে আজও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে লঞ্চে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46 জনে। এদিকে জব্দ করা হয়েছে দুর্ঘটনা কবলিত লঞ্চটি। আর বরগুনায় টানা 2 দিন পর শেষ হয়েছে ডিএনএ নমুনা সংগ্রহ কার্যক্রম। নিখোঁজদের ফিরে পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন স্বজনেরা। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় একের পর এক ভেসে আসছে মরদেহ। বুধবার সকালে এক নারী ও এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহের শরীরে পোড়া দাগ পাওয়া গেছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজদের সন্ধানে আজও অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আর দুর্ঘটনা কবলিত লঞ্চ থেকে আলামত সংগ্রহ করেছে নৌপরিবহন অধিদপ্তরের 4 সদস্যের একটি তদন্ত দল। যদি কোনো ভিকটিম পাওয়া যায়, এদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা গাড়ি আর এবং আমার 6 জনের একটা টিম এখানে আছে, পল্টনে আছে, এবং নদীতে একটা স্পিড বোট সহ 6 জন, 4 জন ডুবুরি এবং মাস্টার সহ 6 জন লোককে আমি স্পিড বোটে রেডি রেখেছি, এবং এরা কন্টিনিউ দিনের বেলা টহল ডিউটি দিবে। এদিকে লঞ্চ অগ্নিকাণ্ডে স্ত্রী ও 2 সন্তানকে হারিয়ে দিশেহারা বরগুনা সদরের সুমন সর্দার। ঝালকাঠি, বরিশাল আর শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রিয়জনকে খুঁজে না পেয়ে দিকবেদিক ছুটছেন তিনি। একই অবস্থা অন্যদেরও। আমার 2 মেয়ে, আমার শালার ছেলে, এই 4 জনের একজনও কোনোখানে খোঁজ পাচ্ছি না। সোম ও মঙ্গলবার 2 দিন নিখোঁজ স্বজনদের 44 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। কর্মকর্তারা বলছেন 1 মাস সময় লাগবে ডিএনএর মাধ্যমে মরদেহ শনাক্ত করতে। ডিএনএটা বের করতে আমাদের 20 দিন সময় লাগে মিনিমাম। তার পরবর্তীতে যখন আমরা প্রসেস করব, ফার্দার যখন আমরা ডিসিশন মেক করব, রিপোর্ট জেনারেট করব, সেক্ষেত্রে আমাদের 8-10 দিন সময় লাগতে পারে, সর্বোচ্চ 1 মাস।
বুধবার নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের বরিশাল থেকে তথ্য সংগ্রহ শুরু করেছে প্রশাসন। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইঞ্জিন থেকে ডিজেল পড়া ও অগ্নি নির্বাপক যন্ত্র না থাকা সহ নানা অনিয়মের অভিযোগে ঢাকা বরিশাল রুটে চলাচলকারী অন্তত 7টি লঞ্চের মাস্টারদের 1,95,000 টাকা জরিমানা করেছে নৌপরিবহন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে রাজধানীর সদরঘাটে এই অভিযান চালানো হয়। নৌপরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জানান, ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান 10 লঞ্চের দুর্ঘটনার পর নৌযানের নিরাপত্তা নিশ্চিতে এই অভিযান পরিচালিত হচ্ছে। তিনি জানান, সদরঘাট থেকে ছেড়ে যাওয়া বেশিরভাগ লঞ্চের কোনো না কোনো ত্রুটি রয়েছে, তাই নৌযান অধ্যাদেশ অনুযায়ী জরিমানা করা হচ্ছে। এর মধ্যে জামাল 5, সম্রাট 2 ও অ্যাডভেঞ্চার 9 এবং ফারহান 7 লঞ্চের ইঞ্জিন থেকে ডিজেল চুইয়ে পড়ছিল। জরিপকারক মাহবুব রশিদ জানান, যেসব নৌযান নকশা ভেঙে ইঞ্জিন রুমের কাছে রান্নাঘর বানাবে তাদের ফিটনেস সনদ স্থগিত করা হবে। যেগুলো আইন ভঙ্গ করছে নিরাপত্তা সামগ্রীর ক্ষেত্রে সেই জিনিসগুলো দেখছি। একই সাথে যেহেতু আমাদের সাথে সার্ভেয়ার আছেন, তিনি আমাদেরকে ইঞ্জিন রুমের কোনো সমস্যা থাকলে সেটাও আমরা আইডেন্টিফাই করতে পারছি। সবগুলো ইঞ্জিন রুমে লিকেজের পরিমাণ আমরা কম বেশি পাচ্ছি। এই সব সমস্যাগুলো আমাদের নিরাপত্তার হুমকি হিসেবে আমরা ধরে নিচ্ছি। নকশা বহির্ভূত যদি কোনো জায়গায় রান্নাঘর করা হয় এবং নকশা বহির্ভূত কোনো জায়গায় যদি রান্নার ব্যবস্থা করা হয়, সেই জায়গাটা আমরা আইনগত ব্যবস্থা নেব। নেতিবাচক রাজনীতি পরিহার করে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে বিএনপি এগিয়ে আসবে বলে আশা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মন্তব্য করেন, কেউ সংলাপে আসুক বা না আসুক, নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না। সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। মহাসচিবকে বলতে চাই, এর আগেও নির্বাচন কমিশন গঠনে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছিল, এবারও সে একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। গতবারও বিএনপি তালিকা থেকে একজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। কেউ সংলাপে আসুক আর না আসুক, নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না। বিএনপি গণতান্ত্রিক নিয়ম নীতি বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সেজন্যই নির্বাচন কমিশন গঠনের সংলাপ নিয়ে বিরূপ মন্তব্য করছেন। সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির 40তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি সংলাপের আয়োজন করেছেন। এই উদ্যোগকে বিএনপি প্রশ্নবিদ্ধ করতে নানা অপচেষ্টা চালাচ্ছে। তথ্যমন্ত্রী বলেন, জনগণের ওপর বিএনপির কোনো আস্থা নেই। দেশে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে চোরা পথে ক্ষমতায় আসতে চায় বিএনপি, তবে বিএনপিকে সেই সুযোগ দেয়া হবে না। বেগম খালেদা জিয়াও চোরাপথে ক্ষমতায় এসেছে, জনগণের উপর কোনো আস্থা নাই। সেজন্য তারা এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তারা আসলে দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে যাতে চোরাপথে তারা ক্ষমতায় যেতে পারে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে বিভিন্ন জেলায় সমাবেশ করেছে বিএনপি। আজও 4 জেলাতে এই কর্মসূচি পালন করেছে দলের নেতাকর্মীরা। ফেনীতে 144 ধারা ভঙ্গ করে শহরের তাকিয়া রোডে বিএনপির বিক্ষোভ সমাবেশের সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় আহত হয় 2 জন। এদিকে ঝিনাইদহে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। সে সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, খালেদা জিয়াকে দ্রুত বিদেশে যেতে দেয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জের অনন্তপুরে সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন। একই দাবিতে সমাবেশ হয়েছে নরসিংদীতেও। আমাদের নেত্রী বেগম জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধারের একটা ব্যবস্থা করব। জনসভা হওয়ার কথা ছিল, সেটার জন্য আমরা আবারও মাঠে আমরা জেলা প্রশাসকের কাছে আমরা আবেদন করব। সরকারি স্থাপনা বাদ রেখে সাধারণ মানুষের ঘরবাড়ি ভেঙে দেয়ায় প্রশ্ন উঠেছে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান নিয়ে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি স্থাপনা উচ্ছেদের বিষয়ে নতুন করে জানতে চাওয়া হবে হাইকোর্টের কাছে। তবে রিটকারী আইনজীবী বলছেন, সরকারি স্থাপনা বাদ রেখে অভিযান আদালত
অবমাননার শামিল। কামরাঙ্গীরচর মৌজার পশ্চিম শহীদনগর এই এলাকা লালবাগ থানার পেছনে দুইতলা এই বাড়িটি 2019 সালে নির্মাণ করেন প্রবাসী কামরুল চৌধুরী। মাপজোকে বাড়িটির অর্ধেক পড়ে আদি বুড়িগঙ্গার চ্যানেলে, তাই ভেঙে দেওয়া হয়েছে বাড়িটি। জমির কাগজপত্র সবই হালনাগাদ, পেয়েছেন হোল্ডিং নাম্বার ও গ্যাসের লাইন, তারপরও কিভাবে অবৈধ সে প্রশ্ন কামরুলের। পেপারস ডকুমেন্ট অনুযায়ী আমাদের সব ঠিক আছে, আমি এটাই এখনো বুঝতে পারতেছি না থানার মতো একটা জায়গা যদি অবৈধ সম্পত্তিতে হতে পারে, আমাদের ব্যক্তিগত মালিকানা জায়গা কি করে যাবে, কেন যাবে? জরিপ অধিদপ্তর, জেলা প্রশাসন সহ 5টি সংস্থার জরিপ অনুযায়ী লালবাগ থানার পুরোটাই পড়েছে বুড়িগঙ্গার আদি চ্যানেলে। থানার আশেপাশের সব স্থাপনা উচ্ছেদ করলেও থানা কেন ভাঙা হচ্ছে না, উঠেছে সে প্রশ্ন। থানা রয়ে গেছে, বিভিন্ন আরো সরকারি প্রজেক্ট রয়ে গেছে, আমাদেরকে ভিত্তি এসে ভেঙে দিতেছে। সবার কাগজপত্র মোটামুটি সবারই ওকে, সিএস থেকে। তা আপনি তো সিএস থেকে ফলো করবেন, নদী সিএস থেকে ফলো করেই তো আসছে। সিএস যদি ঠিক থাকে আপনি সিএস ঠিক করে ভাঙেন। সংশ্লিষ্টরা বলছেন সরকারি সংস্থার বিষয়ে পুনরায় হাইকোর্টে জানতে চাওয়া হবে, এরপর পর্যায়ক্রমে চালানো হবে উচ্ছেদ। তবে রিটকারী আইনজীবী বলছেন সরকারি ও ব্যক্তিগত স্থাপনা আলাদা করে দেখার সুযোগ নেই, নির্দেশনা অনুযায়ী ভাঙতে হবে সবই। সরকারি স্থাপনাগুলো নিয়ে আমরা পৃথকভাবে মহামান্য আদালতকে আবেদন দেওয়ার চেষ্টা করছি যে সরকারি স্থাপনার বিষয়ে যেন অন্য একটা সিদ্ধান্ত দেওয়া হয়। কোন সরকারি প্রতিষ্ঠান যদি নদী দখলের মধ্যে থেকে থাকে, আদালতের নির্দেশ সেটাও উচ্ছেদ করতে হবে। এইটি হলো স্পষ্টভাবেই আদালতের নির্দেশনা। যদি সেটা না করা হয় তাহলে তাদের যে আদালত অবমাননার যে কনসিকুয়েন্স সেটা থেকে যাবে এবং সেটা তাদেরকে ফেস করতে হবে। জরিপ অনুযায়ী লালবাগ থানা, কামরাঙ্গীরচর হাসপাতাল, বিজিবি মার্কেট সহ 75টি স্থাপনা গড়ে উঠেছে নদীর জায়গায়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রামপুরায় হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী মাইনুদ্দিনের মৃত্যু হয়েছে। সংবাদ সম্মেলনে এসে র্যাব আরও বলছে, গাজীপুরে এক স্বজনের সঙ্গে খারাপ ব্যবহার করায় আগে থেকেই রামপুরায় বন্ধুদের নিয়ে অবস্থান করছিল সে। তখন জোর করে বাসে উঠতে গিয়ে এই ঘটনা ঘটে। 29 নভেম্বর রাজধানীর রামপুরা অনাবিল পরিবহনের বাস চাপায় সেদিন মৃত্যু হয় এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনের। আর এ ঘটনাকে পুঁজি করে পুড়িয়ে দেওয়া হয় 10টির বেশি গণপরিবহন। সে ঘটনার পরপরই আটক করা হয় বাসটির চালক ও সহকারীকে। তবে সে নাশকতার পেছনে কারা জানতে মাঠে নামে র্যাব। 1 মাসের তদন্ত শেষে তারা জানিয়েছে ঘটনার পেছনের কাহিনী। একটি চক্র অপপ্রচারের মাধ্যমে উক্ত দুর্ঘটনাকে একটি সহিংসতা পর্যায়ে নিয়ে যায় এবং দেশে একটি অরাজকতার সৃষ্টির চেষ্টা করে। উক্ত ঘটনার সাথে যেই সিন্ডিকেট এই ধরনের সহিংসতা ও নাশকতা করেছে তাদেরকে শনাক্ত করতে সক্ষম হয়। তবে চলমান শিক্ষার্থী আন্দোলনকে উস্কে দিতে একটি মহল তৎপর ছিল বলেও দাবি র্যাবের। তারা বলছে সেদিন পরিকল্পিতভাবে গাড়িতে আগুন দেওয়া হয়। রামপুরা এবং কুমিল্লা থেকে মনির, যে অন্যতম হোতা মনির হোসেন এবং তার 3 সহযোগী হৃদয়, আলাউদ্দিন এবং নাইমকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেপ্তার 4 জনের একজন মনির, একটি রাজনৈতিক দলের ওয়ার্ড পর্যায়ের নেতা জানিয়ে র্যাব বলছে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 7টি মামলা রয়েছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় দিনের মতো দেয়া হলো করোনা টিকার বুস্টার ডোজ। কর্মসূচিতে অগ্রাধিকার পাচ্ছেন ষাটোর্ধ্ব ও করোনার সম্মুখ সারির যোদ্ধারা। শুরুর 2 দিনে SMS ছাড়া কাউকে টিকা দেয়া হয়নি। মঙ্গলবার থেকে করোনার বুস্টার ডোজ শুরু হলেও বঙ্গবন্ধু মেডিকেলে টিকাদান শুরু হয় বুধবার থেকে। সকাল 8টা থেকে শুরু হয় টিকা দেয়া, চলে দুপুর 1:30টা পর্যন্ত। এদিন টিকা নেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছেন ষাটোর্ধ্বরা। বেশি ভিড় না থাকায় নির্বিঘ্নে চলে বুস্টার ডোজের টিকা প্রয়োগ। টিকা সবাইকে নেওয়া উচিত, বুস্টারও নেওয়া উচিত। সরকার যত তাড়াতাড়ি সবাইকে বুস্টার দিতে পারবে তত মঙ্গল। তা নাহলে এটা একটা কথা, টিকার ব্যাপারে সবার জানা যে মৃত্যুর হার কমায়। প্রতিদিন 2 থেকে 300 জনকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিএসএমএমইউ। এদিন টিকা নিয়েছেন 60 জন। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতিগণ ও ইউজিসির সদস্যদের বুস্টার ডোজ দেওয়া হয় এ প্রতিষ্ঠান থেকে। প্রবীণ যারা প্লাস ফ্রন্টলাইনার তো প্লাস 6 মান্থ সেকেন্ড ডোজ দেওয়ার পরেও 6 মাস চলে গেছে, তাদের জন্যই মেইনলি আমরা ক্যাটাগরিক্যালি আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা SMS পাঠানো শুরু করেছি।
এদিকে রাজধানীর অন্যান্য সরকারি হাসপাতালগুলোতেও চলে করোনার বুস্টার ডোজের টিকা কার্যক্রম। জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে প্রথম দিন 16 জনকে দেয়া হলেও বুধবার টিকা নিয়েছেন 50 জন। যারা 60 আপ তাদের দিচ্ছি, এবং এটা আগের সিস্টেমেই যারা স্ক্যান এবং আপলোডের মাধ্যমে আমরা তাদের এন্ট্রি করতেছি। আমার তেমন একটা সমস্যা হয়নি এবং সময় লাগেনি, সাথে সাথেই হয়ে গেছে। আমরা তো পরপর নিচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না, এবং আমরা যখনই আসছি তাড়াতাড়ি তো পেয়ে যাচ্ছি। এর আগেও এরকমই হয়েছে। সারা দেশে 550 টিকাদান কেন্দ্রের 250 বুথে দেয়া হচ্ছে বুস্টার ডোজের টিকা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ পর্যন্ত 31 কোটি করোনা টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রথম ও দ্বিতীয় ডোজের পর বুস্টার ডোজ সম্পূর্ণ হলেও প্রায় 3 কোটি টিকা স্বাস্থ্য বিভাগের কাছে মজুদ থাকবে। বুধবার ঢাকা ক্লাবে ইউডিসিএল এর এজিএমে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্কুল পর্যায় সহ বস্তিতে গিয়েও টিকা দেয়া হয়েছে। আগামী মাস থেকে প্রতি মাসে অন্তত 4 কোটি ডোজ টিকা দেওয়ার কাজ শুরু হবে। এজন্য আগামী মাস থেকেই দেশের প্রতিটি ওয়ার্ডে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বুস্টার ডোজ সহ আমাদের 31 কোটি ভ্যাকসিন আমাদের পরিকল্পনা হাতে রয়েছে। বুস্টার ডোজ দেওয়ার পরেও আমাদের 3 কোটি ভ্যাকসিন আমাদের থাকবে। কাজেই এই বিষয়গুলো আমি পরিষ্কার করার ছিল। দেশে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নিয়ে মোট প্রাণহানি হল 28,063 জনের। 851টি ল্যাবে 24 ঘন্টায় 20,914 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 495 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.37%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,84,518 জনে। সুস্থ হয়েছেন আরও 372 জন। এ নিয়ে মোট সুস্থ 15,48,416 জন। চারটি রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মেয়াদ আরও 5 বছর বাড়ল। তবে প্রয়োজন হলেই তাদের কাছ থেকে বিদ্যুৎ কেনা হবে বলে জানান অর্থমন্ত্রী। দুপুরে ক্রয় কমিটির সভা শেষে সব তথ্য দেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। 2009 সাল থেকে এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত 116টি নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে আওয়ামী লীগ সরকার। উৎপাদনের লক্ষ্য 24,000 মেগাওয়াট ধরা হলেও ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি সহ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 25,235 মেগাওয়াট। অথচ গরমে বিদ্যুতের চাহিদা 12,000 মেগাওয়াট, শীতে 8,000-এর নিচে। অনেকদিন ধরেই সমালোচনা হচ্ছে, চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বেশি এবং প্রয়োজনের চেয়ে বেশি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। তারপরও 4টি রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মেয়াদ 5 বছর বাড়ালো সরকার। অর্থমন্ত্রী বললেন, প্রয়োজন না হলে সেগুলো থেকে বিদ্যুৎ নেওয়া হবে না। এগুলোর মেয়াদ আগে শেষ হয়ে গেছে। এদের ক্যাপিটাল কস্ট এন্ড অল দিস থিংস তারা আগে রিয়েলাইজ করে ফেলেছে। এখন এই মুহূর্তে তারা কোনো রকম ভাবে আমাদের এখানে যে এখানে আরো 5 বছর অপারেট করবে, কি 2 বছর অপারেট করবে, 1 বছর অপারেট করবে, এই পিরিয়ডের জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। 8টি পাওয়ার প্ল্যান্ট এভাবে ক্যান্সেল করা হয়েছে, যেগুলো পাইপলাইনে ছিল। এই জন্য আমাদেরকে নতুন করে আরো পাওয়ার প্ল্যান্ট করতে হবে। এছাড়া এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলেও জানান মন্ত্রী। আমার বিশ্বাস সবাই ভালো অবস্থানে আছেন এবং অ্যাফোর্ডও করতে পারবেন। বিদ্যুতের প্রাইস বাড়ানো হবে, এটা এই মুহূর্তে আমাদের কাছে আসেনি প্রস্তাবনা। যখন আসবে তখন আপনাদেরকে সাথে শেয়ার করবো এবং আমরা জানতে পারবেন। ক্রয় কমিটির সভায় বিদ্যুৎ বিভাগের 5টি, নৌ মন্ত্রণালয়ের 3টি, রেল মন্ত্রণালয়ের 2টি সহ 12টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এগুলোর ব্যয় ধরা হয়েছে 72,540 কোটি টাকা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আফগানিস্তানে নারীদের বিক্ষোভ দমাতে ফাঁকা গুলি ছুড়েছে তালেবান যোদ্ধারা। রাজধানী কাবুলে মঙ্গলবারের এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। পর্যাপ্ত খাদ্য সরবরাহ কাজের সুযোগের দাবিতে কাবুলে রাজপথে নামেন আফগান নারীরা। তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে তালেবান যোদ্ধারা। আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে নারীদের কর্মক্ষেত্রে যাওয়া এবং মেয়ে শিশুদের স্কুলে যাওয়ার পক্ষে কথা বলেছিলেন তালেবান নেতারা। তবে এখনও বেশ কিছু প্রদেশে 6ষ্ঠ শ্রেণীর মেয়েরা স্কুলে যাওয়ার অনুমতি পাচ্ছে না বলে অভিযোগ তালেবানের বিরুদ্ধে।
নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের 2 দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। স্বাগতিকদের 7 উইকেটে 147 রানের পর বাংলাদেশ 8 উইকেটে 269 রান করে। জোড়া 50 মুশফিকুর রহিম আর মাহমুদুল হাসান জয়ের। বোলারদের পর টাইগার ব্যাটাররাও নিজেদের ভালোই ঝালিয়ে নিয়েছেন। হঠাৎ দেখেই বিভ্রান্ত হতেই পারেন। ড্যানিয়েল ভেটরি যেন বল করছেন। প্রিঙ্গেলের বোলিং অ্যাকশন আপনাকে চমকে দেবেই। তার বলেই বোল্ড মুমিনুল। অধিনায়কের ব্যাট প্যাচ কাটছেই না, করেছেন 9 রান। যদিও 2 দিনের প্রস্তুতি ম্যাচে দাপট রেখেই ড্র করেছে বাংলাদেশ। প্রথম দিনে সফল টাইগার বোলাররা, আর দ্বিতীয় দিনে দাপট ব্যাটারদের। প্রথম দিনের 27 ওভারের সঙ্গে আরও 21 ওভার ব্যাট করে 7 উইকেটে 147 রানে ইনিংস ঘোষণা নিউজিল্যান্ড একাদশের। এদিনের দুটি শিকারই স্পিনার মেহেদি মিরাজের। ব্যাট হাতে সাদমান মুমিনুলের ব্যর্থতার পর মুশফিক মাহমুদুল যুগলবন্দিতে খেলায় ফেরে বাংলাদেশ। দুজনের ব্যাটেই সমান 66 রান। লিটন করেন 41 আর 8 উইকেটে 269 রানের পর ড্র মেনে নিয়ে শেষ হয় খেলা। আমরা এখানে অনেকদিন আগে আসছি, বাট 10 দিনের কোয়ারেন্টাইন ছিল। কোয়ারেন্টাইন শেষে আমরা যেই কদিন প্র্যাকটিস করার সুযোগ পাইছি, একটা প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। আজকে প্র্যাকটিস ম্যাচের সেকেন্ডে ছিল। আমরা ব্যাটিংয়ে মোটামুটি আমরা ভালোই পারফর্ম করি। আমি 66 করি। টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা রয়ে গেছে এখনও। শান্ত রাব্বিরা উইকেটে সেট হয়েও আউট হচ্ছেন, তবে সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্ট জয়। তো আমরা আমাদের প্রিপেয়ারটা অনেক ভালো হয়েছে। সো আমাদের 1 তারিখে এই মাঠেই খেলা। আমরা ওয়েল প্রিপেয়ার্ড যে ভালো কিছু হবে। প্রথম টেস্টের আগে আর 2 দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের সেমিতে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ। শারজায় ম্যাচ শুরু সকাল 11:30টায়। শিরাটা দিয়ে ফাইনালে যাওয়ার লক্ষ্য অধিনায়ক রাকিবুলের। একই সময় আরেক সেমিতে পাকিস্তান লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। নেপাল ও কুয়েতের বিপক্ষে দাপুটে জয় আত্মবিশ্বাসী বাংলাদেশ। করোনার আঘাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পণ্ড হলেও রান রেটে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়ে শেষ 4-এ টাইগার যুবারা। মাফিজুল নাবিলদের ছন্দ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্ন দেখাচ্ছে। অন্যদিকে তারুনির্ভর ভারতও শক্ত পরীক্ষা দিতে প্রস্তুত। বাংলাদেশকে ভোগাতে পারে ইনফর্ম হারনর সিং। সবশেষ 5 দেখায় সমান 2টি করে জয় 2 দলের। ইন্ডিয়ার সাথে আমরা বিগত একটা সিরিজ জিতছি, ওটা তো আমাদের খুব মেন্টালি হেল্প করবে। আমাদের ওদের সাথে ভালো করে ইন্সপিরেশন আসবে, ছেলেরা যাতে আমাদের সাথে ভালো করে, এবং আমরা চেষ্টা করব আমাদের বেস্টটা দিয়ে মাঠে যাতে আমরা ওদের সাথে জিততে পারি। এবং আমরা এখানে বিগত 2-3টা ম্যাচই এখানে খেলছি শারজাতে। সো এটা আমাদের অ্যাডভেঞ্চার হিসেবে থাকবে আমাদের ভালো করার জন্য। সো আমরা মনে করি আমরা সব দিক দিয়ে। এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।